আচ্ছা তোমরা দেখো, 10-এর বাচ্চারা দেখ তোরা, সেটা হচ্ছে যে অনেকেই দু একজন আমাকে প্রশ্ন করেছে, স্যার এই রকম প্রশ্নগুলো করব কেমন করে। এবার আমি একটা প্রশ্ন খুঁজে পেয়েছি এখানে, যেটা প্রশ্ন আছে, উত্তর খুব সহজ, কিন্তু এইগুলো তোদের ক্লাসেও করানো হয়েছে, কিন্তু যেহেতু দুটো চ্যাপ্টার মিশিয়ে আছে ওই জন্য অসুবিধা হচ্ছে। তো প্রশ্নটা এরকম, এবিসি তিনটে মৌল, এদের পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে 11, 17, 18। 1 নম্বর প্রশ্ন করছে এদের মধ্যে কোনটি ধাতু, কোনটি অধাতু, সি এর গ্রুপ কোনটি, আর গ্রুপ মানে শ্রেণী আর কি। 3 নম্বর বলছে যদি এ আর বি নিজেদের মধ্যে বন্ধন করে তো সেটি কেমন বন্ধন হবে। বন্ধন করে মানে সমযোজী নাকি আয়নীয়, এটাই জিজ্ঞেস করছে। আঁকতে বলছে না কিন্তু, যদি আঁকতে বলে সেটা আলাদা ব্যাপার, সেটা পরে বলছি। উৎপন্ন পদার্থটি সংকেত লেখো, এই হচ্ছে প্রশ্ন। এইবার এইখান থেকে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে আমি যেটা তোদেরকে মুখস্থ করতে বলেছিলাম বা তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম, এরকম হাতে গুনে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। তাহলে সেক্ষেত্রে এইভাবে গুনে গুনে আমি দেখব 11 থেকে আসছে, 17 থেকে আসছে, 18 থেকে আসছে, নিয়ে সেই মতো করে আমি উত্তর করতে পারি, তাতে কোনো ভুল নেই। কিন্তু ওই উত্তরটা যেটা হবে সেটা কথার কথা বলি, যে ধর যে যেটা আসল মৌলিক পদার্থ, সেই আসল মৌলিক পদার্থ দিয়েই লিখলে তোমরা, সেটা হচ্ছে যে এ আর সি, কথার কথা বলছি, আসছে হচ্ছে একটা ফ্লুরিন আর একটা ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়াম আর ফ্লুরিনের মধ্যে কেমন করে বন্ধন হচ্ছে, কিন্তু উত্তরটা ক্যালসিয়াম ফ্লুরিন দিয়ে লিখলে হবে না, উত্তরটা এ আর বি দিয়ে লিখতে হবে এবং সমস্ত উত্তরটা এ আর বি দিয়েই করতে হবে। তো আমিও যদিও ক্যালসিয়াম আর ফ্লুরিনটা ইচ্ছে করেই ভুল করে বললাম, আসল উত্তর অন্য কিছু একটা। তো প্রশ্নটা এরকম যে 3টে মৌলিক পদার্থ দিয়েছে, এটা 4টাও হতে পারে, এটা 2টোও হতে পারে, তাদের পারমাণবিক ক্রমাঙ্ক দিয়েছে, পারমাণবিক ক্রমাঙ্ক মানে ইলেকট্রন সংখ্যা। এবার তাদের থেকে আমাকে এই প্রশ্নের উত্তরগুলো করতে হবে। কাজেই বোঝা যাচ্ছে এখানে 2টো চ্যাপ্টার রয়েছে, একটা হচ্ছে পর্যায় সারণী আর একটা রাসায়নিক বন্ধন। তো তোমরা উত্তরটা দেখো একবার বা বোঝার চেষ্টা করো। আমার এই ভিডিওটা করার কারণ হচ্ছে শুধুমাত্র উত্তরটা বোঝানো। উত্তরটা অন্য ভিডিও থেকেও পাঠানো যেতে পারতো, কিন্তু আমি এটা তোমাদেরকে বানিয়ে দিলাম শুধুমাত্র বোঝানোর জন্য, শুধুমাত্র বোঝানোর জন্য। তো মন দিয়ে একটু শোনা, বোঝা যাবে। প্রথমত হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস করা শিখতে হবে। এখানে 3টা মৌলিক পদার্থ বলেছে এ বি সি, আমি এখানে লিখেছি দেখো বি সি এ। আচ্ছা এটা এখানে লিখে দিচ্ছিলাম ভুল করে, জন্য পরে বি লিখছি। আচ্ছা বিতে কটা আছে, বি আছে হচ্ছে 17, তার মানে বি এর ইলেকট্রন হচ্ছে আমার টোটাল 17টা, সি এর হচ্ছে 18টা, আর এর হচ্ছে 11টা। এইবার বি এর ক্ষেত্রে 17টা যখন ইলেকট্রন, তখন আমরা এখানে ইলেকট্রন বিন্যাস করি। কে কক্ষপথে বসে হচ্ছে 2টো, এল কক্ষপথে বসে হচ্ছে 8টা, এম কক্ষপথে বসে হচ্ছে 7টা। আচ্ছা সি এর 18টা, তাহলে কে কক্ষপথে 2টো, এল কক্ষপথে 8টা, কারণ আমরা জানি কে কক্ষপথে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন বসে, এল কক্ষপথে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন বসে। আর এম এ আরও বেশি বসে, কিন্তু এখানে 8 আর 2 যোগ করলে 10, টোটাল ছিল হচ্ছে আমার 17টা, হাতে পড়ে রইল 7টা। এখানে 8 আর 2 যোগ করলে 10, টোটাল 18টা, তাহলে 10টা হয়ে গেল, হাতে পড়ে রয়েছে 8টা। আচ্ছা সোডিয়াম 11, তো এক্ষেত্রে এ দিয়েছে এখানে, তো এখানে এর হচ্ছে 2, 8 আর 2 10, আর এখানে 1। এইবার দেখো এই যে জায়গাটা আছে শেষ কক্ষপথ, শেষ কক্ষপথের উপর ভিত্তি করে, এটা ক্লাসে করানো হয়েছে, শেষ কক্ষপথের উপর ভিত্তি করে পর্যায় এবং শ্রেণী বের করা যায়। সেটা হচ্ছে যে যেহেতু আমার এই মৌলিক পদার্থগুলোর শেষ কক্ষপথ সমান সমান, মানে এরও শেষ কক্ষ, বি এরও শেষ কক্ষপথ হচ্ছে তৃতীয় এম, সি এরও শেষ কক্ষপথ হচ্ছে তৃতীয় এম, এরও শেষ কক্ষপথ হচ্ছে তৃতীয় এম, তাই এদের পর্যায় হচ্ছে 3, এদের প্রত্যেকেরই পর্যায় হচ্ছে 3, থার্ড পর্যায়। এবার এইখানে একটা এঁকেছি দেখো আমি মোটামুটি পর্যায় সারণী, এটা হাইড্রোজেন দিয়ে শুরু হয়, এইদিকে হিলিয়াম থাকে, হিলিয়াম। এবার এইখানে তারপর আমি একটু গুনিয়ে দিই, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম,
অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। বাকিগুলো আমি আঁকেও নি, আমি লিখেও নি, কারণ আমাদের সিলেবাসে সেইগুলো নেই। তো এই শ্রেণীটার নাম হচ্ছে 1 নম্বর শ্রেণী বা 1A, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা 2A, এটা হচ্ছে তৃতীয় শ্রেণী বা 13 নম্বর শ্রেণী বা 3A, এটা 14 নম্বর শ্রেণী বা 4A, এটা 15 নম্বর শ্রেণী বা 5A, 16 নম্বর শ্রেণী 6A, 17 নম্বর শ্রেণী 7A, 18 নম্বর শ্রেণী 8A বা শূন্য শ্রেণী বলা হয়। এদের নামও আছে, তোমরা পড়েছো। এটা হচ্ছে ক্ষার ধাতু, এটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটা 13 নম্বর শ্রেণীর নাম সেরকম নেই, 14 নম্বর শ্রেণীরও নাম নেই। আচ্ছা, আমি 18 থেকে বলি। 18 নাম হচ্ছে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস, 17 হচ্ছে হ্যালোজেন, 16 হচ্ছে চ্যালকোজেন, 15 হচ্ছে নিকটোজেন। এগুলো ক্লাসে করানো হয়েছিল। এইবার দেখো, এই দিকটায় যদি আমি আসি, যে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে আমার এখানে বলা হচ্ছে যে কক্ষপথে ইলেকট্রন, কোন কক্ষপথ, এখানে একটা আমি কথা লিখতে পারিনি, সেটা হচ্ছে তার শেষ কক্ষপথ। তার শেষ কক্ষপথ, যে শেষ কক্ষপথটা আমরা বলছি, তাহলে শেষ কক্ষপথে যদি আমার একটা ইলেকট্রন থাকে তাহলে তার শ্রেণী হবে হচ্ছে 1 নম্বর শ্রেণী বা 1A শ্রেণী। শেষ কক্ষপথে যদি আমার দুটো ইলেকট্রন থাকে তাহলে তার শ্রেণী হচ্ছে 2 নম্বর শ্রেণী বা 2A শ্রেণী। শেষ কক্ষপথে যদি তিনটে ইলেকট্রন থাকে তাহলে তার শ্রেণী হবে হচ্ছে 13 বা 3A শ্রেণী। এইবার এইখানে আমরা যে মৌলিক পদার্থগুলো পেয়েছি, এইখানে আমার 3টে কেস আসছে। একটা হচ্ছে বি, যার শেষ কক্ষপথে 7টা, তাহলে এখানে 7টা মানে হচ্ছে এইটা, এই কেসটা, এই কেসটা। একটা হচ্ছে 8টা, তার মানে এইটা। আর একটা শেষ কক্ষপথে আসছে হচ্ছে একটা, এর শেষ কক্ষপথে আসছে হচ্ছে একটা, তাহলে সেটা হচ্ছে এইটা। তার মানে আমার এ থাকবে হচ্ছে, এর যেহেতু শেষ কক্ষপথে আছে হচ্ছে একটা ইলেকট্রন, ঠিক আছে, তাদের পর্যায় 3 নম্বরই, কিন্তু শ্রেণী হচ্ছে 1A, তাহলে এর শ্রেণী হবে হচ্ছে 1 নম্বর শ্রেণী বা 1A। বি এর শেষ কক্ষপথে কটা ইলেকট্রন বেরিয়েছিল? শেষ কক্ষপথে 7টা, তাহলে 7টা হলে তার শ্রেণী হয় হচ্ছে 17, তাহলে 17 বা 7A। আচ্ছা, আর হচ্ছে সি এর দেখিনি একবার, সি এর শেষ কক্ষপথে আছে হচ্ছে 8টা, তাহলে 8টা হলে কি হয়? 8টা হলে 8টা ইলেকট্রন শেষ কক্ষপথে হলে আমার হয় হচ্ছে 18, তাহলে সি হচ্ছে 18 বা শূন্য শ্রেণী বলি, শূন্য শ্রেণী। তাহলে এবার এগুলোকে যদি আমরা বসাই তাহলে প্রত্যেকেরই পর্যায় হচ্ছে 3, আর শ্রেণীগুলো আমরা খুঁজে পেলাম হচ্ছে এই লিস্টটা থেকে, যে লিস্টটা ক্লাসেও করেছিলাম, মুখস্থ করতে বলেছিলাম, আবার করতে হবে ভুলে গিয়ে থাকলে। আচ্ছা, এবার এইখানে তাহলে এটা হচ্ছে আমার পর্যায় 1, বাংলাতে লিখছি কারণ এখানে ইংরেজিতে লেখা আছে, প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় পর্যায়, তৃতীয়। আচ্ছা, তার মানে প্রত্যেকের পর্যায় সমান, তাহলে তৃতীয় পর্যায়ের 1 নম্বর শ্রেণীতে আছে হচ্ছে এ, তৃতীয় পর্যায়ের 1 নম্বর শ্রেণীতে আছে হচ্ছে এ, তাহলে আমি এখানে বসালাম হচ্ছে এ। আচ্ছা, তৃতীয় পর্যায়েরই 17 নম্বর শ্রেণীতে আছে হচ্ছে বি, তাহলে তৃতীয় পর্যায়ে বরাবর যাচ্ছি 17, এই যে এখানে আছে হচ্ছে বি। আর তৃতীয় পর্যায়েরই সি আছে হচ্ছে 18 নম্বর বা শূন্য শ্রেণীতে, আমরা তার পাশেরটা দিই, ব্যাস। আচ্ছা, আমি যেরকম এত সুন্দর মানে ভেঙে ভেঙে বা লেখে রেখে করছি, এটা খালি বোঝানোর জন্য, তোমাদের শুধু উত্তরটাই লিখতে হবে, তাই বারবার বলছি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আর উত্তর তো পরে আমি বলেই দিচ্ছি যে কিভাবে উত্তরগুলো আসছে। এইবার বলেছে যে, এবার তো পেয়ে গেলাম, এদের মধ্যে প্রথম প্রশ্ন বলেছিল এদের মধ্যে কোনটি ধাতু কোনটি অধাতু। তাহলে যেহেতু এ আমার 1 নম্বর শ্রেণীতে আছে, 1 নম্বর শ্রেণীর নাম ক্ষার ধাতু, স্বাভাবিকভাবেই এ ধাতু। আচ্ছা, 17 নম্বর শ্রেণীতে আছে হচ্ছে বি, এরা ধাতু নয়, এরা গ্যাস, গ্যাস মানে অধাতু, নোবেল গ্যাস, এই হ্যালোজেন গ্যাস, সরি হ্যালোজেন গ্যাস, তাহলে এরা হচ্ছে অধাতু, তাহলে এ হচ্ছে ধাতু, বি হচ্ছে অধাতু। আচ্ছা, সি এর গ্রুপ কোনটি? 2 নম্বর প্রশ্ন ছিল সি এর গ্রুপ কোনটি, তো সি এর গ্রুপ খুঁজে পেয়ে গেছি। উত্তর লেখার সময় লিখতে হবে যে সি মৌলটি পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের 18 নম্বর শ্রেণীতে থাকে বা 18 নম্বর গ্রুপে থাকে, যেটি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণী। নেক্সট প্রশ্ন বলেছিল এ ও বি নিজেদের মধ্যে বন্ধন তৈরি করলে সেটি কেমন ধরনের বন্ধন হবে, সেটি কেমন ধরনের বন্ধন হবে।
তো আচ্ছা দেখা যাক কেমন ধরনের বন্ধন হবে। দেখো এই জায়গাটা একটু ভালো করে বোঝো, এই জায়গাটা আমি একবারে করেই দিতে পারি। মানে এক কথায় সাধারণত ধাতুর সঙ্গে অধাতু এ এর সঙ্গে বি যখন বন্ধন করবে তখন সেটা আয়নীয় বন্ধন হয়। এটা বারবার বলছি, মনে রাখবে। ধাতুর সঙ্গে ধাতু সমযোজী, অধাতুর সঙ্গে অধাতু সমযোজী, কিন্তু ধাতুর সঙ্গে অধাতু আয়নীয় বন্ধন হয়। এবার যদি আয়নীয় বন্ধন হয়, আকার দরকার নাই, তাও আমি একে একটু দেখাই। এ আর বি এদের মধ্যেই হচ্ছে। এবার শেষ কক্ষপথ দিয়ে আমরা আঁকতাম লুইস ডট বা ইলেকট্রন ডট বলতাম। এর শেষ কক্ষপথে আছে হচ্ছে একটা ইলেকট্রন, নিয়ে নিলাম। বি এর শেষ কক্ষপথে হচ্ছে 7টা ইলেকট্রন। তো 7টা ইলেকট্রন আমি দেখাচ্ছি হচ্ছে, আমি কাটা দিয়ে দেখাচ্ছি, কাটা চিহ্ন, যাতে এ এর আর বি এর ইলেকট্রন আলাদা বোঝা যায়। এ বি। এবার এর হচ্ছে 2,8,1, শুধুমাত্র এই শেষের ইলেকট্রনটা দেখাতে হয় বলে আমি একটা ডট দিয়েছি। আর বি এর 17টা ইলেকট্রন ছিল মোট, তাহলে 2,8,7। তো এর শেষেরটা দেখাতে হয় জন্য শুধু আমি 7টা ক্রস দিয়েছি, 1 2 3 4 5 6 7। এবার এদের মধ্যে কি হবে, আয়নীয় বন্ধনে ধাতুটা ইলেকট্রন সম্পূর্ণভাবে দিয়ে দেয় হচ্ছে অধাতুকে, আর সমযোজী বন্ধনে নিজেদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান হয়। আদান প্রদান বলবো না, নিজেদের মধ্যে নিজেরা ইলেকট্রন সমসংখ্যক ইলেকট্রন দিয়ে তারা সমানভাবে ব্যবহার করে। এটা হচ্ছে সমযোজী বন্ধন। কিন্তু এটা যেটা আঁকছি এখন আমি, সেটা হচ্ছে আয়নীয় বন্ধন। আয়নীয় বন্ধনে একটা পরমাণু সম্পূর্ণ ইলেকট্রন দিয়ে দেয় অপর পরমাণুকে। এখন সেটা ডিপেন্ড করছে যে তার বাইরের কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে। এখানে এই যেটা ছিল, এর মোট 11টা ইলেকট্রন ছিল। 11টা ইলেকট্রনের মধ্যে 2 8 1, শেষ কক্ষপথে একটা ছিল জন্যই ও একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে। আর সাধারণত ইলেকট্রন নেওয়া বা দেওয়া হয় কেন? কারণ দেখো এইখানে একটা ইলেকট্রন যেটা আছে ওটা যদি আমি দিয়ে দিই, তাহলে এই একটা আর থাকবে না, এদের হয়ে যাবে 2 আর 8। তার মানে এ তখন শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পাবে একটা দিয়ে দেওয়ার পর। আর এদের দেখো 2 8 7, কিন্তু একটা ইলেকট্রন আসার পর 7টা তো ছিলই, একটা নতুন এলো, তাহলে এখানে হয়ে যাবে 8। তার মানে 2 8 8। তার মানে বি এরও শেষ কক্ষপথে আমার 8টা হচ্ছে। এখানে এ 2,8, এখানে আর 1 লিখবো না কারণ একটা ইলেকট্রন দিয়ে দিয়েছি বলে, প্লাস বি। অনেক বইয়ে দেখবে এই মাঝখানে যে আমি প্লাস দিচ্ছি সেটা ব্যবহার করাও হয়, আবার নাও করা হয়, সেটা অসুবিধা নেই। 1 2 3 4 5 6 7, এই 7টা কাটা দিলাম কারণ বি এর 7টা আগে থেকে ছিলই। এবার এ যেটা দিয়েছে, এ হচ্ছে একটা গোল্লা ইলেকট্রন দিয়েছে, এরকম একটা গোল্লা করে দেখালাম। ইলেকট্রন যদিও আলাদা হয় না, ইলেকট্রন একই হয়। নিয়ে এবার কি হলো, এর যতগুলো ইলেকট্রন ছিল তার থেকে একটা কমে গেছে, যার জন্য এটা ধনাত্মক আধানে আহিত হবে, ক্যাটায়ন। আর বি এর যতগুলো ছিল তার থেকে একটা বেড়ে গেছে, ওই জন্য একটা ঋণাত্মক আধানে আহতে হবে, অ্যানায়ন। আচ্ছা এইখানে মাইনাসটা আমি বাইরে দিই, ইলেকট্রনের সঙ্গে গুলি যাবে, ইলেকট্রনের সঙ্গে গুলি যাবে বলে মাইনাসটা আমি বাইরে দিলাম। এবার তাহলে আমার আলটিমেটলি কী এলো, এ প্লাস বি মাইনাস, এরা বন্ধন করে এটা হবে হচ্ছে এ বি। তার মানে আমার এ আর বি বন্ধন করবে, নিজেদের মধ্যে আয়নীয় বন্ধন করবে, করার পর যে যৌগিক পদার্থটা তৈরি হবে সেটার সংকেত হবে হচ্ছে এবি। এবার উৎপন্ন পদার্থটির সংকেত লেখো, সেটা হচ্ছে এবি। এই হচ্ছে প্রসেস। কিন্তু আমি যতগুলো কথা বললাম সেইগুলো শুধু বোঝানোর জন্য বললাম। এইগুলো পরীক্ষায় 1 নম্বরের আসে, তখন এই পদ্ধতিটা করে দেখাতে হবে না। যদি করে দেখাও তাহলে কাটা তো যাবে না, কিন্তু যা করবে সমান মানে ঠিকঠাক করবে। আচ্ছা এখানে এই তীরচিহ্নের উপর একটা ধনাত্মক আয়ন একটা ঋণাত্মক আয়ন পরস্পরকে এভাবে আটকে রাখবে কেন, এ আর বি আটকে রেখেছে কেন? সেটা হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল, ব্যাস এটার জন্যই এবি। আরেকটা পদ্ধতি কি হয়, আরেকটা পদ্ধতি হয় হচ্ছে, এটা আমি তোমাদের ক্লাসে লিখিয়েছিলাম, সেটা হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়ন দেখে ওটা করতে হয়। তো এ আর বি, আমি যদি এটা বুঝতে পারি যে এ কি তৈরি করবে, ক্যাটায়ন না অ্যানায়ন, বি কি তৈরি করবে, কারণ দেখো মনে রাখবে ধাতু যারা তারা সবসময় ক্যাটায়ন তৈরি করে। ক্যাটায়ন তৈরি করা মানে কি স্যার? ক্যাটায়ন তৈরি করা মানে হচ্ছে ইলেকট্রন বর্জন করা। অধাতু যারা তারা বেশিরভাগ ক্ষেত্রে অ্যানায়ন তৈরি করে, মানে ঋণাত্মক।
অ্যানায়ন তৈরি করা মানে কি স্যার? ইলেকট্রন গ্রহণ করা। তাহলে ধাতু এক্ষেত্রে এ ইলেকট্রন বর্জন করবে, তার মানে কটা করবে? বি ইলেকট্রন গ্রহণ করবে, তার মানে কটা করবে? তো এর যেই ইলেকট্রনটা অতিরিক্ত আছে, অতিরিক্ত এই জন্য বলছি যে এই যে এখানে দেখো, এখানে 2 8 1, তাহলে এর জন্য দুটো কাজ সম্ভব। হয় প্রত্যেকটা মৌলিক পদার্থই চাই তার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন বানাতে, তাহলে এর কাছে দুটো উপায়, হয় একটা যেটা ইলেকট্রন আছে ওটাকে ছেড়ে দাও, নাহলে আরও 7টা ইলেকট্রন আনো। তো শক্তির দিক দিয়ে বিচার করলে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া অনেক সহজ, আর নতুন করে 7টা ইলেকট্রন এনে বসানো খুব চাপের। কারণ হচ্ছে একজন অতিথি যে আছে তাকে মোটামুটি খাওয়া দাওয়া করিয়ে বাড়ি থেকে যদি আমি ভালো মতো রওনা করতে পারি, খুব ভালো জিনিস। কিন্তু তার বদলে 7জন মানুষকে এনে আমাকে রাখতে হবে এবং তারা কোনোদিনই যাবে না, সেটা একটু চাপের হতে পারে। ঠিক আছে, কাজে একটা ইলেকট্রন মুক্ত করা অনেক সহজ শক্তির দিক দিয়ে বলতে গেলে, সেটা উঁচু ক্লাসে গিয়ে পড়তে হবে, কিন্তু 7টা ইলেকট্রন নেওয়া অনেক কঠিন। কাজেই এই একটা ইলেকট্রন বর্জন করে, তখন এম কক্ষপথটা আর শেষ কক্ষপথ থাকে না, তখন তার আগের কক্ষপথটা, কারণ এই একটা ইলেকট্রন যেটা আছে সে তো আর থাকছে না, সে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে কক্ষপথ ফাঁকা, তাহলে সেটাকে আমি আর ধরবো না, তার আগের কক্ষপথটা শেষ কক্ষপথ হবে, এবং সেইখানে কিন্তু আমার 8টা ইলেকট্রন আছে। কিন্তু বিয়ের ক্ষেত্রে 2 8 7 7টা আছে, তাহলে এর একটা উপায় কি, হয় 7টা ইলেকট্রন তুমি বের করে দাও, তাহলে তার আগের কক্ষপথটাতে 8 জন হচ্ছে, বা তুমি একটা ইলেকট্রন নিয়ে নাও, তাহলে তোমার 8 জন হয়ে যাবে। তাহলে বি তখন কি করবে, একটা ইলেকট্রন নেবে, কারণ শক্তির বিচারে একটা ইলেকট্রন নেওয়া অনেক সহজ। ওই অতিথি দিয়ে যদি বলি, তাহলে একটাই অতিথি যদি চলে আসে কোনো আপত্তি নেই, সে এসে থাকবে, খাবে, অসুবিধা নেই। কিন্তু 7জন যারা আছে তাদেরকে আমাকে খাইয়ে পরিয়ে ঠিকঠাক মতো রওনা করাতে হবে, তাদের শক্তি এক্ষেত্রে ইলেকট্রন আদান প্রদানের শক্তির খরচ হয়, তো শক্তিটা 7টা ইলেকট্রন বের করতে শক্তির পরিমাণ বেশি হয়, একটা ইলেকট্রন গ্রহণ করতে শক্তির পরিমাণ সেরকম হয় না। কাজেই একটা ইলেকট্রন সহজেই গ্রহণ করা যায়, 7টা ইলেকট্রন বর্জন করবে না। এবার যারা ইলেকট্রন গ্রহণ করছে তারা ঋণাত্মক হবে, তাহলে বি ইলেকট্রন গ্রহণ করছে, দেখো বি ঋণাত্মক হয়েছে, কোথায় গেল, এই যে বি ঋণাত্মক হয়েছে। এবার স্যার কেমন করে বুঝবো কত ঋণাত্মক হবে, আপনি তো একটা মাইনাস দিয়েছেন, হ্যাঁ, কারণ হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করছে, ওই জন্য একটা মাইনাস। আর এ আমার একটা ইলেকট্রন বর্জন করছে, ওই জন্য একটাই প্লাস নিয়ে, এবার এ প্লাস আর বি মাইনাস। এবার আমি এটা শিখেছি ক্লাসে যে প্লাস মানে কি, এর পরে 1 আছে, মাইনাস মানে কি, এর পরে 1 আছে, সাধারণত পরে লিখতে হয় না, আগে লিখতে হয়। তো এর সংখ্যাটা যাই হচ্ছে এর পায়ে, আর এর সংখ্যাটা আসে হচ্ছে এর পায়ে, নিয়ে আমার সংকেতটা হওয়া উচিত A1 B1, কিন্তু আমরা সম সংখ্যা লিখি না, তখন লিখে দিব হচ্ছে AB। যদি মনে না পড়ে দেখ, Ca2 প্লাস Cl1 মাইনাস, ক্যালসিয়াম 2 প্লাস Cl1 মাইনাস, তো 2টা যায় হচ্ছে ক্লোরিনের পায়ে, আর 1টা আসে হচ্ছে ক্যালসিয়ামের পায়ে, নিয়ে এটা হয় হচ্ছে হওয়া উচিত Ca1 Cl2। কিন্তু আবারও একই কথা, 1গুলো আমরা লিখি না, এখানে যেরকম 1গুলো লিখলাম না, শুধু AB লিখলাম, 1 আমরা লিখি না, এটা আলটিমেটলি লিখবো হচ্ছে আমরা CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড। তো স্যার এইভাবে করলে ভুল, এইভাবে করলে ভুল নয়, কারণ কখনো প্রশ্নটা এরকমও করে যে এর শ্রেণী কোনটা, পর্যায় কোনটা, বি এর শ্রেণী কোনটা, পর্যায় কোনটা, এদের মধ্যে ধাতু কোনটি, এদের মধ্যে অধাতু কোনটি, এদের মধ্যে কোনটা ক্যাটায়ন তৈরি করবে ধনাত্মক আধানওয়ালা, কোনটা অ্যানায়ন তৈরি করবে ঋণাত্মক আধানওয়ালা, সেই ক্যাটায়ন আয়নের সংকেত লেখো। তখন কিন্তু এভাবে বুঝে বুঝে করতে হবে যে কে ইলেকট্রন গ্রহণ করছে শুধুমাত্র অষ্টক হওয়ার জন্য, কে ইলেকট্রন বর্জন করছে। মাঝখান থেকে দেখ সি যেটা আছে, ও না ইলেকট্রন গ্রহণ করবে না ইলেকট্রন বর্জন করবে, কারণ ওর অলরেডি শেষ কক্ষপথে 8টা আছেই। তো এই হচ্ছে সাধারণ একটা জায়গা দুটো চ্যাপ্টার মিলিয়ে, যেখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন আসে। বললাম ধাতু বের করতে দিবে, মানে কোনটা ধাতু কোনটা অধাতু, কোনটার শ্রেণী কোনটা, কোনটা কোন পর্যায়ে থাকছে, কোন মৌলটা কোন পর্যায়ে থাকছে, কে ক্যাটায়ন হবে কে অ্যানায়ন হবে, বা তাদের মধ্যে কেমন বন্ধন হবে, সমযোজী না আয়নীয়, যদি বন্ধন হয় তাহলে সেটার সংকেত কেমন হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো উপরের দিকে যেগুলো করলাম সেগুলো খালি বোঝানোর জন্যই করলাম, শেষের দিকে আমি খালি উত্তরগুলো লিখেছি। দেখ, 1 নম্বর হচ্ছে ধাতু এ, আমাকে জিজ্ঞেস করেছিল ধাতু অধাতুকে, তাহলে ধাতু হচ্ছে এ, অবস্থান হচ্ছে প্রথম শ্রেণী, তার নাম হচ্ছে ক্ষার ধাতু। অধাতু হচ্ছে বি, অবস্থান হচ্ছে 17 নম্বর শ্রেণী, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। সি হচ্ছে শূন্য গ্রুপে থাকে, নিষ্ক্রিয় গ্যাস জন্য। আচ্ছা, আয়নীয় বন্ধন করবে, আয়নীয় বন্ধন করেছি আমরা এখানে, এই যে এখানে আয়নীয় বন্ধন করেছি আমরা একটা, আর এটা হচ্ছে সংকেতটা হবে শেষমেশ এবি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলার আছে যে কখনো কখনো এটাও জিজ্ঞেস করে যে শেষ প্রশ্ন করবে, তাহলে এবার বলো এবি যে তৈরি হলো সেটা কি। তখন হাতে গুনে দেখবি তোরা, এবার হাতে গুনে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন
নাইট্রোজেন, অক্সিজেন এভাবে শিখেছি। যে দেখবি 11 নম্বরে, এই যে 11 নম্বরটা, এই 11 নম্বরে যে আছে সে হচ্ছে Na, আর এই বি 16 নম্বর যে আছে সে হচ্ছে Cl। তার মানে তোর যে শেষমেশ উত্তরটা এলো AB, তার মানে এই লবণটা আর কিছুই না, NaCl, বা এই যৌগিক পদার্থটা হবে হচ্ছে NaCl। এটাও জিজ্ঞেস করে পরীক্ষায়, তখন AB দিয়ে তো করেই দেখা যাবে, তারপরে এই উত্তরটাও দিতে হবে। এরকমও বলে যে বি যে মৌলিক পদার্থ, সি যে মৌলিক পদার্থটা আছে সেটা কোন শ্রেণীতে অবস্থিত, তোমার উত্তর হবে নিষ্ক্রিয় শ্রেণী, নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণী, 0 শ্রেণী। তাহলে তার নাম বলো। তাহলে সি হচ্ছে যেহেতু 18, গুণে টুনে দেখা যাচ্ছে আর্গন, কারণ ক্লোরিন হচ্ছে 18, তারপরেই হচ্ছে আর্গন থাকে, আর্গন, আর্গন। এইভাবে প্রশ্নগুলো আসে। তো এটা ভালো করে দেখো, দেখার পর এই রিলেটেড আরও প্রশ্ন আমি পাঠাচ্ছি।